ঈশানী নিচে নেমে আসে, বাড়ি ভর্তি মেহমান আর নেই। কালকে বিয়ের পরপরই প্রায় সবাই চলে গেছে। গুটি কয়েকজন যারা আছে তারা নিকটস্থ আত্মীয়, আজই হয়তো চলে যাবে। মিনারে বেগম রান্নাঘরে সকালে নাস্তা বানাচ্ছে, হাতে হাতে কাজ করে দিচ্ছে ময়না। ঈশানী গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় মিনারা বেগমের পিছনে। কিছু বলবে কিনা ভাবছিল। ময়না ঈশানীকে দেখে দেখে দাঁত কেলিয়ে হাসে, তারপর হেসে হেসে বলে, আপামনি উঠে গেছেন, ঘুম ভালো হয়েছে নি? ঈশানী অত ভাবল না, স্বাভাবিকভাবেই উত্তর দিল, হ্যাঁ, ভালো হয়েছে। মিনারা বেগম চোখ রাগালেন। ময়না আর কিছু বলল না, তবে মুচকি মুচকি হাসতে ভুলল না। মিনারা বেগম ঈশানীকে ডাকলেন, তারপর বলল, বাবু উঠেছে? ঈশানী কেমন লজ্জা পেল, ভিতরটা ছটফটিয়ে উঠল। কোনো রকম মুখ দিয়ে বের করলো, হুম। মিনারা বেগম ফের বললেন, দ্রুত সকালের নাস্তা খেয়ে তৈরি হয়ে নিবি, আইরার বউ ভাত আজকে। ঈশানী মাথা দোলালো, জিজ্ঞেস করলো, আর উপর কি আজকে আসবে ছোট মা? মিনারা বেগম কাজ করতে করতেই বললেন, হ্যাঁ, জামাই সহ আসবে। আর শোন, আমার রুমের ড্রেসিং টেবিলের ওপর শাড়ি আর কিছু গয়না আছে, ওগুলো পরে তৈরি হবি। ঈশানী ভীষণ খুশি হলো, গদগদ হয়ে বলল, আর উপু আসছে, ভালো হবে। আমার আপুকে ছাড়া একদম ভালো লাগে না, কেমন একা একা লাগে। তারপর হাতে হাতে কাজ করে দিল। খাবার টেবিলে আস্তে আস্তে সকলে উপস্থিত হয়েছে। জাহিদ চৌধুরী, আরহান সবে বসেছে খেতে। পাশে বসেছেন এক বৃদ্ধ মহিলা, সম্পর্কে জাহিদ চৌধুরীর ফুপু হয় আর আরহানের দাদি। জাহিদ চৌধুরীর মা মারা যাওয়ার পর এই মহিলা অনেক করেছে, সে হিসেবে তাকে যথেষ্ট মান্য করা হয়। ঈশানী রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে দিচ্ছে। বৃদ্ধ মহিলা নিখুঁত চোখে দেখছে ঈশানীকে। হঠাৎ ঈশানীকে থামিয়ে দিল, পা থেকে মাথা পর্যন্ত দেখে মুখ বাঁকিয়ে বলল, নতুন বউ, তুমি শাড়ি পরো নাই কেন? এখনো কি বাড়ির মাইয়া আছো তুমি? বউ হইছো, বউয়ের মতো থাকবা, বুঝছো? ঈশানী কিছু বলল না, মাথা নিচু করে রইল। পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘরে টাইস খুঁড়ছে। বৃদ্ধ মহিলা এবার সব লজ্জা শরমের মাথা খেয়ে বলল, শরীরে তো এক ছটাক মাংস নাই, আমার অমন হুষ্টপুষ্ট বলবান নাতিরে খুশি করবা কি দিয়ে? বেশি বেশি খাইয়া গতরে মাংস বানাও, স্বামী সামলাইতে হইব তো। আরহান কেবলই জুসের গ্লাসে চুমুক দিয়েছিল। এরকম নির্লজ্জ কথা শুনে নাকে মুখে উঠে গেল, কেসে উঠল সে। ঈশানী লজ্জা শরমে গাঢ় হয়ে রইল। চলে যাওয়া বেয়াদবি হবে বলে নিজের চিবুক গলায় নামিয়ে দাঁড়িয়ে আছে। তার এই মুহূর্তে মনে হচ্ছে তাকে যদি এই পৃথিবী থেকে উধাও করে দেওয়া হতো তাহলে বোধহয় সবচেয়ে বেশি ভালো হতো। ছেলে ও ছেলের বউয়ের সম্মুখে এমন কথায় জাহিদ চৌধুরীও বেকুব বনে গেছে। কোনো রকম ফুফুকে বললেন, এসব কি বলছো ফুফু, চুপচাপ খাও তো। বলেই সেও পালালো। বৃদ্ধা ভীষণ বিরক্ত হলো, নাক মুখ কুচকে বলল, আমি কি ভুল কইলাম? দাদু ভাই তুমি কও, ওর গোতরে গোস্তের দরকার আছে না এই হাড্ডি শরীরে? বাকিটা সম্পূর্ণ করার আগে আরহান বলে উঠল, সমস্যা কি দাদি? ও না পড়লে তুমি আছো তো, তোমারও তো দাদা আমার জন্য রেখে গেছে, তুমি আইসো ওর জায়গায়। ঈশানীকে এবার লজ্জায় হেসে ফেলল। আরহান মৃদু ধমক দিয়ে বলল, এখানে কি করছো? যাও, মার কাছে যাও। বৃদ্ধ মহিলা আরহানের পিঠে চাপড় বসিয়ে বলে, মেলা দুষ্টু হইছিস তুই, তোর দাদাও এমন আসিল। আরহান আর শুনল না, উঠে চলে গেল। বৃদ্ধ খেতে খেতে কল্পনা করতে লাগলো নিজের প্রাণপ্রিয় গত হওয়া স্বামীকে। ঈশানী সবে গোসল করে বের হয়েছে, দেখে ময়না বসে আছে বিছানার উপর, শাড়ি গয়না। ময়না দাঁত কেলালো, যে কোনো মুহূর্তেই দাঁত কেলানো এই মেয়ের অভ্যাস, দেখতে খারাপ লাগে না। তারপর ঈশানীকে বলল, আপামনি আমনে রে কিন্তু এখন আমার ভাবি মনে কইয়া উচিত কি কন? ঈশানী চুলে পেঁচানো চাউল খুলতে খুলতে বলল, আপামনি ঠিক আছে, এটাই ডাকবে। ময়নার বোধহয় কথাটা পছন্দ হয় নাই, তবুও কিছু বলল না। এগিয়ে এসে বলল, খালাম্মা কইছে আমনে রে এই শাড়ি পিন্দা রেডি হইতে। ঈশানী তাকালো শাড়িটির দিকে, ভীষণ সুন্দর পাথরের কাজ করা আকাশি সাদার মিশ্রণে শাড়ি, কিন্তু সে তো শাড়ি পরতে পারে না, আজ তো আর উপও নাই। কিছু একটা ভেবে সে ময়নাকে বলল, ময়নাপু, তুমি আমার শাড়ি পরিয়ে দিবে? আমি তো শাড়ি পরতে পারি না। ময়না মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, আমনে সাজুগুজু কইরা নেন। ঈশানী মাথা ঝাঁকালো, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল, মুখে ক্রিম দিয়ে হালকা ফেস পাউডার দিল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে হালকা করে কাজল আর কপালে একটা টিপ দিয়ে তার সাজ পূর্ণ করলো। এটুকুতেই তাকে বেশ সুন্দর স্নিগ্ধ লাগছে। কাজল দেওয়া চোখ জোড়া বেশ স্থির লাগলো। ময়না একটু মনক্ষুণ্ণ হলো, বলল, আপামনি এত কম সাজলেন, আর একটু সাজেন, আমনে রে সাজতে সুন্দর লাগে। ঈশানী হাসলো একটু, তারপর প্রত্যুত্তর করলো,
এতেই হবে। তুমি আমায় এখন শাড়িটা পরিয়ে দাও। ময়না শাড়ি পরিয়ে দিচ্ছে, আঁচল ঠিক করতে যে সেফটি পিন পাচ্ছে না। এটা আরহানের রুম, এখানে মেয়েটার জিনিস থাকবে না, সেটাই স্বাভাবিক। ঈশানী ময়নাকে বলল। তার রুমে সেফটি পিন আছে, গিয়ে নিয়ে আয় তো। ময়নাও দৌড় লাগালো। ঈশানী দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছিল। তার লম্বা চুলগুলো হেয়ার ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে রেখেছে, আর আঁচল ঠিক না করায় কোমর ও পিঠের বেশ কয়েকটা জায়গা উন্মুক্ত ছিল। আরহান নিজের রুমে আসলো, উদ্দেশ্য গোসল করে তৈরি হবে, কিন্তু নিজের রুমে ঢুকে এমন দৃশ্য দেখে তার পাজোড়া আপনা আপনি থেমে যায়। তার গলা যেন শুকিয়ে গেছে, ভিতর থেকে পানির জন্য ছটফট করছে। শুকনো ঢোক গেল। ঈশানীর ফর্সা আকর্ষণীয় লতানো কোমর ও পিঠে নজর আটকে গেল না চাইতেও, বিশেষ করে পিঠের উপর কালো কুচকুচে তিলে চেয়েও নিষিদ্ধ ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে উঠল। চেয়েও নজর ফেরাতে পারল না। সাদা আকাশের সংমিশ্রণে পরিহিত শাড়িতে যেন তাকে এক টুকরো আকাশ লাগছিল। ময়না তখনই এসে দাঁড়ালো, আরহানের পিছনে উকি দিয়ে দেখার চেষ্টা করলো ব্যাপারটা। কাহিনী বুঝে মিটিমিটি হাসে সে, তারপর টিপ্পিনি করে বলে, ভাইজান, আমনের এই তো বউ, ভিতরে গিয়া ভালোভাবে দেখেন, কেউ না করবো না, এমনি লুকাই লুকাই দেখা কি মজা আছে? ময়নার কথা শুনে ঈশানী তড়িৎ পিছু ফিরে যায়। আরহানকে দেখে তার শরীরে একটা শীতল ঢেউ খেলে গেল বোধ হয়। লজ্জা সরম সংকুচে মুখ লাল হয়ে ওঠে। আজ যেন তার লজ্জা, পরদিন সকাল থেকে লজ্জা পেতে পেতে তার মুখ টমেটো হয়ে গেছে যেন। আরহান চোখ রাঙিয়ে তাকায় ময়নার দিকে, তারপর দাঁতে দাঁত পিষে বলে, আমার বউকে আমি লুকিয়ে দেখি, সামনে বসিয়ে দেখি, তোর কি সমস্যা? নিজে কাজ কর, যা। আমার বউ কথাটা ঈশানীর মস্তিষ্ক সবার আগে ধরল। আবার যেন বৈদ্যুতিক শক বয়ে গেল, শরীর তরঙ্গায়িত হলো। ময়না দাঁত কেলিয়ে রুমে ঢুকলো। আরহান ওয়াশরুমে ঢুকলো। যাওয়ার আগে একবার শুধু বলল, বাইরে যাওয়ার আগে চুলগুলো খুলে বের হবে। ঈশানী বলতে চাইল, এই গরমে কে চুল খোলা রাখে? কিন্তু বলতে পারল না। তার আগেই আরহান ভিতরে ঢুকে গেছে। ময়না হাসতে হাসতে বলে। ঈশানী চোখ রাঙালো। ময়না চুপ হয়ে গেলেও মিটিমিটি হেসে যাচ্ছে। আর এদিকে ঈশানী লজ্জা সংকোচ নিয়ে মরমে মরে যাচ্ছে। ছুঁয়ে যাচ্ছে নতুন না জানা কত রকম অদৃশ্য অনুভূতি। রৌদ্রোত্তপ্ত দিন, চারিদিকে এক ভ্যাবসা গরম ছেড়েছে। সূর্যটা যেন রাগ করে প্রখর দীপ্তি ছড়িয়েছে চারদিকে। চৌধুরী বাড়ির সকলে কিছুক্ষণ আগেই ইয়াসিনদের বাড়িতে এসেছে। আয়রা বাবা মা ভাইকে দেখে কেঁদে ফেলে। একদিন বাড়ি থেকে দূরে, অথচ মনে হয়েছে কত বছর হয়ে গেছে। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত দিয়ে শান্ত করেন। বৌভাতের অনুষ্ঠান শেষ হলেই তারা মেয়ে ও জামাইকে নিয়ে বের হবে। ঈশানীর অবস্থা গরমে নাজেহাল। একে তো অসহ্যকর গরম, তার উপর শাড়ি গয়না চুল ছেড়ে আর তার আরও বেহাল দশা। কমিউনিটি সেন্টারের হলরুম জুড়ে মানুষের আনাগোনা যেন এসি রুমটাকেও উত্তপ্ত করছিল। আরহান দাঁড়িয়ে কথা বলছিল অন্যদের সাথে, কিন্তু তার নজর ছিল ঈশানীর উপর। দূর থেকেই খেয়াল করলো মেয়েটার অস্বস্তি, বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলা, বিচলিততা, ক্লান্তি। আরহান কথা শেষ করে সামনে দাঁড়ালো ব্যক্তির সাথে, তারপর পা বাড়ায় ঈশানীর দিকে। কিন্তু ঈশানীর দিকে তাকাতেই চোখে পড়ে ঈশানীর টেবিলে একজন অপরিচিত ছেলে বসা। কপালে ভাঁজ পড়ে আরহানের। সেভাবেই এগিয়ে যায় টেবিলের দিকে। ছেলেটা আরহানকে মোটেও পাত্তা দেয় না, নিজের কাজ করে যায়। ঈশানীকে বলে, এই যে মিস, আপনার নাম আর নাম্বারটা দিন না প্লিজ। ঈশানী এতক্ষণ বিরক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এ তো পুরোই নাছরবান্দা। এমনিতেই গরম যাচ্ছে, তাই এই অবস্থা। এখন এই লোকের প্যানপ্যানানিতে আরও বিরক্ত হয়। শক্ত কণ্ঠে কিছু বলার জন্য মুখ ঘুরালেই আরহানের শক্ত নজরে আটকে যায়। সে কিছু বলার আগেই আরহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মিস না, মিসেস হবে। ওনার নাম মিসেস ঈশানী চৌধুরী, আর নম্বর ওনার হাজব্যান্ডেরটা নিতে পারেন, বিকজ শি ইজ নট অ্যাভেলেবল। সামনে বসা ছেলেটি থতমত খেলো, কোনো রকম দুঃখিত বলে কেটে পড়লো। ঈশানী মাথা নিচু করে ফেলেছে। আরহান ঈশানীর পাশে বসে পানির বোতল এগিয়ে দেয়, পকেট থেকে টিস্যু বের করে দেয়। ঈশানী ঘাম মুছে ঢকঢক করে পানি খেয়ে একটু স্বস্তি অনুভব করে। আরহান ঈশানীকে পর্যবেক্ষণ করে বলে, কোনো সমস্যা? তোমাকে দেখে ঠিক লাগছে না। ঈশানী মাথা ডানে বামে নেড়ে বুঝালো, কোনো সমস্যা নেই। আরহান ভ্রুকুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ, পরক্ষণেই উঠে চলে গেল। ঈশানী সেভাবেই বসে রইল। মিনিট 10 পর আরহান ফিরে এলো, ঈশানীকে বলল, গাড়িতে গিয়ে বসো। ঈশানী পলক ঝাপটে চাইলো, ফের শুধালো। গাড়িতে বসবো কেন? আরহান ঈশানীর হাত ধরে টান দিল, তারপর প্রত্যুত্তর করলো, বাসায় যাবো আমরা, তাড়াতাড়ি বের হও। ঈশানী বোকা বোকা চাহনি নিক্ষেপ করে আবার বলল, বাসায় যাবো এক্ষুনি। চাচু, ছোট মা আর উপু ভাইয়া ওরাও তো যাবে, আমরা একা কেন যাব? আরহান এ পর্যায়ে বেশ বিরক্ত হলো। মেয়েটা বেশি প্রশ্ন করে। কপালে ভাঁজ ফেলে চাইলো ঈশানীর দিকে, তারপর জবাব দিল, আমরা এখনই যাব, ওরা পরে আসবে, এখন চলো।
ঈশানী আর কিছু বলতে পারলো না। আরহান টানতে টানতে নিয়ে গেল যেখানে শাড়ি পরে ঈশানী হাঁটতেই পারে না, সেখানে টানাটানিতে শাড়িতে পা বেজে যাচ্ছে, বারবার পা আটকে যাচ্ছে। সেবার বিরক্ত হলো, মৃদু চিল্লিয়ে বলল, এবার গরুর মতো কেন টানছেন? পড়ে যাচ্ছি তো আমি। আরহান এ পর্যায়ে থেমে গেল, পিছনে ফিরে চাইল ঈশানীর দিকে, তারপর আলগোছে নরম হাতে ধরলো ঈশানীর হাত, তারপর নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে। তারপর সামনের দিকে তাকিয়ে ঈশানীকে বলে, চুলগুলো বেঁধে নাও। ঈশানী খুব বিরক্ত আরহানের ব্যবহারে, এরকম করে হুটহাট বদলায় কোনোই লোক। আরহানের দিকে তাকিয়ে থেকে বিরক্তির সুরে বাকিয়ে বলে, এভাবে কেন নিয়ে আসলেন? আমরা একা যাব নাকি? আরহান এবার শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ঈশানীর দিকে। তার শান্ত দৃষ্টি ঈশানীর ভিতরে সত্তা নাড়িয়ে দেয়। ঈশানীর এতক্ষণের হম্বিতম্বি সব এক নিমিষেই গায়েব হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। আরহান এ পর্যায়ে মুখ খুলে, মুখ থেকে নিঃসৃত হয় শান্ত শীতল গভীর কণ্ঠস্বর, বের হও। ঈশানী যেন তাজ্জব বনে গেল, ফ্যাল করে তাকিয়ে রইল, কিছু বলতে পারলো না। আরহান এবার থমকে বলল, কি বললাম শুনতে পাওনি? গাড়ি থেকে বেরিয়ে যাও। ঈশানীর খুব আত্মসম্মানে লাগলো, চোখ দুটো টলমল করে উঠল, নাকের পাতা ফুলে উঠল খানিক, তীর করে ঠোঁট কাঁপছে। কোনো রকম সিট বেল্ট খুলে বের হতে নিলে শাড়ির আঁচলে টান পড়ে। ঈশানী পিছনে না ফিরেই অভিমানী বদনে কান্না আটকে বলে, এভাবে আঁচল ধরে রেখেছেন কেন? অপমান করে স্বাদ মিটেনি? নিজেই অপমান করে গাড়ি থেকে বের করে দিয়ে নিজেই আবার আটকাচ্ছেন। ছাড়ুন আমার আঁচল। ঈশানীর নাকের পাটা আরও ফুলে ওঠে, কিন্তু শাড়ির আঁচল ছাড়া পায় না। ঈশানী এবার রেগে পিছু ফিরে বলতে নেয়, দেখুন। আর বলতে পারে না, দেখতে পায় আরহান দুই হাত উঁচু করে বসে আছে, মানে সে শাড়ির আঁচল ধরেনি। ঈশানী এবার লক্ষ্য করলো তার শাড়ির আঁচল স্টিয়ারিংয়ে আটকে গেছে। লজ্জায় যেন তার মাথা কাটা গেল। ছি, কীভাবে উনি এভাবে কেউ নিজের ইজ্জতের ফালুদা নিয়ে নিজে করে? নিশ্চয়ই ঈশানীকে নিয়ে উল্টাপাল্টা ভাববে। এসবই মনে মনে বিড়বিড় করছিল সে। আরহান কয়েক পলক চেয়ে বলে, এর জন্য বউ হিসেবে এসব বাচ্চামে আমার পছন্দ না। এরা বোঝে কম আর ফ্যাচ করে কাঁদে বেশি। ঈশানী এবার চাইলো, ডাগর ডাগর চোখগুলো মেলে চাইলো, তারপর নির্জীব হয়ে বলল, আপনি চাইলে এটাকে উপড়ে ফেলতে পারেন, আমি কোনো দাবি রাখবো না। কিন্তু আমি তো দাবি রাখবো বলে ঈশানীর উপর ঝুঁকে গেল। আরহান হুট করে এমন হয় ঈশানী ভয় পেয়ে যায়, চোখ খিচে ফেলে। কানে আসে ইরহানের গম্ভীর কণ্ঠস্বর, আমি স্বামীর দাবি ফলাতে চাই, সেটাও এক্ষুনি। বলে ঈশানীর মুখের দিকে আর একটু ঝুঁকে যায়। ঈশানীর গোলাপি অধৈর্যরা কাঁপছে, নিঃশ্বাসের গতি বেড়েছে, কিন্তু কণ্ঠনালী যেন আটকে আছে, কিছু চেয়েও বলতে পারছে না। তখনই আবারও শুনতে পায় আরহানের শান্ত সাবধান বাণী, শোনো মেয়ে, তোমাকে আগেও বলেছে, এখনো বলছে, বাচ্চা হয়ে বড়দের কথা বলবে না। আর এই সম্পর্কে যখন আমরা না চাইতে জড়িয়ে গেছে, তখন এই সম্পর্ক থেকে কারো মুক্তি নেই, না আমার আর না তোমার। তুমি ছোট বলে আমি তোমাকে মানিয়ে নেওয়ার এত সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি যদি বড়দের মতো আচরণ করো, তাহলে আমরাও বড়দের মতো আচরণ কাজ করতে 2 মিনিটও লাগবে না। I don't like to repeat, so don't make me repeat it again and again. কথাগুলো বলে সরে আসে আরহান। ঈশানী যেন দেহে প্রাণ ফিরে পায়, চোখ খুলে তাকায়, তার গাল গরম হয়ে আছে, গাল দিয়ে গরম আভা বের হচ্ছে। এই লোকটার চাহনি, কাছে আসা, স্পর্শ কিছু নিতে পারে না ঈশানী, কেমন মূর্ছা যায়। ঈশানী মাথা নিচু করে রায়। আরহান একবার দেখে নেয় ঈশানীকে, তারপর গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, চুলগুলো বেঁধে ফেলা, এখন গরম কম লাগবে, আমরা এখনই বাসায় যাব, বেশিক্ষণ লাগবে না। ঈশানী আর কথা বাড়ালো না, আরহানের প্রতিটি কথা শুনলো এবং সেই অনুযায়ী কাজ করলো। জাহিদ চৌধুরী এবং মিনারা বেগম মাত্রই মেয়ে ও মেয়ে জামাইকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ঈশানী গাড়ির হর্ন শুনেই ছুটে এসেছে, এসে আয়রার জিনিসগুলো হাতে হাতে নিয়ে যাচ্ছে। আয়রার সাথে গল্পে মশগুল হয়েছে দুই বোন। ইয়াসিন ড্রয়িং রুমে শ্বশুরের সাথে আলোচনায় ব্যস্ত। আয়রা ঈশানী দুজনে আয়রা রুমে বসে আছে। আয়রা তার শ্বশুর বাড়ির গল্প করছে, ঈশানী মন দিয়ে শুনছে, মাঝে মাঝে হেসে কুটি কুটি হচ্ছে। আয়রা ঈশানীর দিকে তাকালো, মেয়েটার কেমন প্রাণবন্ত দেখাচ্ছে। খুব কম মেয়েটা এভাবে হাসে, আগে থেকে একটু নীরব চুপচাপ স্বভাবের ছিল। একসাথে গল্প করতে বসলে বেশিরভাগ সময় চুপ করে শুনতো, কিন্তু এরকম প্রাণবন্ত হাসি জীবন্ত ঈশানীকে আগে দেখেনি। আয়রা ঈশানীর হাত ধরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইশুরানী, খুব খুশি লাগছে আপনাকে? স্বামী সোহাগে দেখি ফুটন্ত পদ্মের মতো দীপ্তি ছড়াচ্ছে। আমার ভাই কি এমন করলো বিয়ের পর, বল দেখি। ঈশানী ভীষণ লজ্জা পেল, তার আয়রাপুই সব কি বলছে। লজ্জায় লালাভা ছড়িয়ে পড়লো মুখশ্রী জুড়ে। লাজুক কণ্ঠে মিনমিনিয়ে বলল, যাও, কি যে বলো তুমি, সেরকম কিছুই না। তুমি তো কত মজার মজার কথা বলছো, না হেসে কি কাঁদবো বলো? আয়রা একগাল হেসে জড়িয়ে ধরলো ঈশানীকে, তারপর আদর দিতে দিতে বলল, না একদম না, তোর মুখে সবসময় হাসি থাকুক, তুই এরকম প্রাণবন্ত সজীব শীতের শিশির কণার মতো চকচক করতে থাক।
ঈশানীর হাসি দীর্ঘ হলো। এই মানুষগুলো আছে বলেই তার জীবন সার্থক, না হলে বাবা মাকে হারিয়ে সে তো কবে নিঃস্ব হয়ে পড়ে থাকতো। রাত 11টা বাজে ঘরে প্রবেশ করলো ঈশানী। বিকেলে বাসায় এসে সে বেরিয়েছে, এর মধ্যে ঈশানীকে দেখতে পায়নি আরহান। মহারানীর মাত্র সময় হয়েছে ঘরে আসার। ঈশানী ঘরে এসেই একটা সুতির জামা নিয়ে ওয়াশরুমে যায়। মিনিট 5 পর বেরিয়ে আসে। বেলকনির দিকে অগ্রসর হলে শুনতে পায় আরহানের কণ্ঠস্বর। বিয়ে করে কি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছ? ডাক্তার আরহান মীর চৌধুরীর স্ত্রী সামান্য এসএসসি পাস, এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। বিয়ে শাদী হয়ে গেছে, এখন পড়াশোনা বাদ দিয়ে সংসার সামলাবে? এরকম মনোভাব থাকলে পাল্টে ফেলো, কারণ পড়াশোনা তোমাকে করতেই হবে। ঈশানী বোকার মতো তাকিয়ে থাকে, তারপর চেয়ে থাকে, উত্তর দেয়, পড়াশোনা বাদ দেবো কেন? আমি তো চাই পড়াশোনা করতে। ঈশানীকে সম্পূর্ণ করতে দিল না আরহান, আবার বলে উঠল, তাহলে পড়াশোনা না করে ধীরে ধীরে করে এ করে বেড়াচ্ছ কেন? কালকে থেকেই কলেজ যাবে, বুঝতে পেরেছ? ঈশানী কিছু বলল না, শুধু ঘাড়কাত করে সম্মতি জানালো। আরহান আবারও বলল, টেবিল ল্যাম্প চালিয়ে ঘুমিয়ে পড়ো। আরহান সোফার দিকে অগ্রসর হয়। ঈশানী চট করে শুধায়, আপনি ঘুমোবেন না? আরহান পিছু ফিরে যায়। কি শান্তি, নির্বল চাহনি, তার চোখের ভাষা পড়তে অক্ষম হলো ঈশানী। তাই সন্তর্পণে দৃষ্টি নামিয়ে দিল। আরহান বলল, একটু কাজ আছে, শেষ করে ঘুমাবো। ঈশানী কিছু বলল না, শুয়ে পড়ল বিছানার এক কোণা দখল করে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। ঈশানীর পানি তৃষ্ণা পেয়েছে, তার উঠে পাশে তাকায়। লোকটা তার পাশে নেই। তারপর চোখ ঘুরিয়ে চায় ডান দিকে। ল্যাপটপের আলো, মৃদু আলো পরিস্ফুটিত হয়। আরফানের মুখশ্রী। ঈশানী বালিশে নিয়ে ছাতিয়ে মোবাইল বের করে হাতে নেয়। সময় দেখে নেয় রাত 2টা বেজে 45 কপাল কুঁচকে ওর না ভালোভাবে জড়িয়ে নেয় শরীরে। তারপর এগিয়ে যায় আরহানের দিকে। ঘুম ছড়ানো মিষ্টি ও মধুর কণ্ঠে বলে, এখনো ঘুমোননি? অনেক রাত হয়েছে তো। ঈশানীর ঘুম জড়ানো আবেশী কণ্ঠে থমকে যায়। মানবের হৃৎপিণ্ডটা মৃদু কেঁপে ওঠে বোধ হয়। চোখ তুলে তাকায় ঈশানীর পানে। ফোলা ফোলা মুখ, এলোমেলো চুলে কেমন যেন মোহনীয় লাগছে। আরহান চোখ বন্ধ করে নেয়। দুটো চোখ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে। তারপর বলে, কাজটা শেষ করে ঘুমাবো। তুমি উঠেছো কেন? কিছু লাগবে? ঈশানী পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঝে খুঁটে যাচ্ছে। ধিমি গলায় বলে, পানি খেতে উঠেছিলাম। আরহান অত গুরুত্ব দিল না। টেবিলের উপর পানির বোতল দেখিয়ে দিয়ে বলল, ওখানে আছে, খেয়ে নাও। ঈশানী এগিয়ে গিয়ে পানি খেলো। ঘুরে আবার আরহানের কাছে দাঁড়ালো। একটু বেশি কাছে ঘেঁষে আরহান তাকালো ঈশানীর দিকে। বোঝার চেষ্টা করলো মেয়েটার অভিব্যক্তি। তারপর ভ্রু উঁচিয়ে শুধালো, কি হয়েছে? ঈশানী কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরহান আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঈশানী এবার মুখ খুললো, মাথা নুয়ে ধিমি নরম করুণ কণ্ঠে বলল, আপনিও আসুন প্লিজ। আরহান অবাক নেত্রে চেয়ে আছে ঈশানীর পানে। ঈশানীর হাবভাব বোঝার চেষ্টা করলো। ঈশানী আবার বলল, এমনিতেও অনেক রাত হয়েছে, শরীর খারাপ করবে। আর ঈশানী থেমে যায়। আরহান তখনও চেয়ে কিছু বলছে না। ঈশানী আবার বলে, আমার ভয় করছে, বাজে স্বপ্ন দেখেছি। আরহান কিছু না বলে ল্যাপটপটা বন্ধ করে দিল। তারপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঈশানী দাঁড়িয়ে দেখলো, পরে সে নিজেও গিয়ে শুয়ে পড়ে আরহানের পাশে। ভোরের হালকা আলোয় ঘরটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। জানালার পর্দা হালকা ভেসে উঠেছে বাতাসের ছোঁয়ায়। আরহানের চোখ মেলে তাকালো ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন 6টা বেজে 15 আরহান উঠে বসলো। পুরো রুমে একবার চোখ বুলিয়ে কোথাও কাউকে দেখতে পেল না। মাথা ঘামালো না বেশি। নিজের মতো ফ্রেশ হয়ে শরীরচর্চায় মনোযোগী হয়। এর মাঝে একবার ময়না এসে কফি দিয়ে গেছে। আরহান নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঈশানী সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে রান্নাঘরে। ছোট মাকে টুকিটাকি কাজে সাহায্য করছে। মিনারা বেগম না করলেও শুনেনি। ব্রেকফাস্ট সব তৈরি করেছেন মিনারা বেগম। টেবিলে এগিয়ে দিচ্ছে ঈশানী। টেবিলে খাবার সাজাতে সাজাতে মোটামুটি সবাই চলে এলো। জাহিদ চৌধুরী এসে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়েন। আয়রা ও ইয়াসিনও এসে বসে পড়ে। সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় আরহানকে। একদম ফর্মাল পোশাকে এসে বাবার পাশে চেয়ারে বসে পড়ে। আরহানকে তৈরি হয়ে নামতে দেখে আয়রা মুখ বাঁকিয়ে বলে, কি ভাইয়া, তুমি বিয়ের 2 দিন যেতে না যেতেই ডাক্তারি করতে চলে যাবে? বিয়ের পানি তো এখনো শুকালো না। ইয়াসিন কিছু বলল না, মিটিমিটি হাসছে শুধু। জাহিদ চৌধুরী তাল মেলালেন সাথে, আরও তো ঠিকই বলেছে, কয়েকটা দিন ছুটি নিতে পারতে। আরহান কোনো ভ্রুক্ষেপ করলো না, ভাবলেশীনভাবে বলল, আমার বিয়ের জন্য পেশেন্টের চিকিৎসা আটকে মারবো নাকি? ঈশানী কেবলই ব্রেড পরোটা রাখতে টেবিলে এসেছিল। ঈশানীকে দেখেই আরহানের মেজাজ খিচিয়ে উঠল। তিরিক্ষে মেজাজে বলল, এই মেয়ে, তোমাকে না বলেছি আজ থেকে কলেজ যেতে? তুমি কলেজের জন্য তৈরি না হয়ে
রান্না করে কি করছো? ঈশানী ভীষণ কষ্ট পেল। সকালের সামনে এভাবে চিল্লিয়ে বকা দেওয়ার কি আছে? সে তো এখনই যেত রেডি হতে। মুখটা ছোট করে ফেলল ঈশানী। মুখে কিছু বলল না। জাহিদ চৌধুরী আরহানকে ধমকে উঠলেন। মেয়েটার সাথে এভাবে কথা বলছো কেন? সুন্দর মতো বুঝিয়ে বললেই তো পারো। ঈশানী গাল ফুলিয়ে উপরে চলে গেল। মিনিট 15 পর নেমে আসে। দেখে প্রায় সবার খাওয়া শেষে তারা চলে গেছে। আয়রা বসে আছে টেবিলে। ঈশানী আসলে তাকে উদ্দেশ্য করে বলে, দ্রুত খেয়ে নে, ভাইয়া অপেক্ষা করছে বাহিরে। ঈশানী মুখ বাঁকালো, তারপর বলল, উনি দাঁড়িয়ে আছে কেন? আয়রা ফোন টিপতে টিপতে প্রত্যুত্তর করলো, বাবা বলেছে তোকে কলেজে পৌঁছে দিতে, তাই দাঁড়িয়ে আছে। জলদি যা, নয় আবার ধমক খাবি। ঈশানী ব্রেডে কামড় বসিয়ে বলল, আমি একাই যেতে পারবো, যাবো না আমি ওনার সাথে। আয়রা বেশি ঘাটালো না ঈশানীকে। সেও দ্রুত খাবার শেষ করে কাঁধে ব্যাগ নিয়ে ছুটল। গাড়ি নিয়ে আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখেও পাত্তা দিল না। উল্টো দিকে মুখ দিয়ে ছুটল। গেটের দিকে অপেক্ষা করছে রিকশার জন্য। আরহান শান্ত হয়ে সব দেখলো। তারপর গাড়ি নিয়ে এগিয়ে গেল ঈশানীর দিকে। ঈশানীর সামনে গাড়ি থামিয়ে জানালার কাছ নামিয়ে বলল, তুমি কি গাড়িতে উঠবে? তাকে আমি কোলে করে নিয়ে আসবো। ঈশানী চকিত নয়নে তাকালো। তখনই আবার গাড়ির হর্ন বেজে উঠল। ঈশানী মুখে কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। ভাগ্যক্রমে সে একটা রিকশাও পেয়ে গেল। দ্রুত সে রিকশায় উঠে গেল। আরহান শুধু তাকিয়ে দেখে গেল। তারপর সে নিজেও হাসপাতালের উদ্দেশ্যে গেল। টিফিন পিরিয়ড চলছে। 5 দিন পর কলেজে এসেছে ঈশানী। এ নিয়ে মিথিলার অভিযোগের শেষ নেই। মিথিলার ভাষ্যমতে ঈশানীকে ছাড়া তার এতিম দুঃখী দুঃখী লাগে। আর এরকম বাজে অনুভব করানোর জন্য ঈশানীর শাস্তি হওয়া প্রয়োজন, কঠোর শাস্তি। ঈশানী মিথিলার কথাই কেন মন নেই। সে ভাবছে এই যে তার জীবনের এমন আমূল পরিবর্তন হলো, এ সম্পর্কে প্রিয় বান্ধবীকে কিছু জানাবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। কিন্তু সম্পর্কটা এখনও যেখানে অনিশ্চিত, সেখানে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করে সকলকে জানিয়ে লাভ কি? তাই সে এই ব্যাপারে কিছু জানালো না মিথিলাকে। এদিকে মিথিলা তখন থেকে বকবক করে যাচ্ছে। ঈশানী থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে সেই ঈশানীর বাহু ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, কি রে, শুনছিস আমার কথা? ঈশানী সম্বিত ফিরে পেল, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কি বলছিস বল। মিথিলা ভীষণ হতাশ হলো। তার এই বান্ধবী পরিবর্তন হওয়ার নাই এমনই থাকবে নাকি এই মেয়ে? তারপর আবার কিছু একটা মনে পড়তেই দ্বিগুণ উৎসাহিত হয়ে ঈশানীর কাছে ঘেঁষে গেল। তারপর আদর আদর কণ্ঠে বলল, এই ইস্যু শোন, তুই যে এতদিন কলেজে আসিসনি, আমি তো ভীষণ কষ্ট পেয়েছি। তোর কি উচিত না এই কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য আমাকে খুশি করা? ঈশানী কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে চাইল। মেয়েটার মতিগতি তার ঠেকছে না। সেভাবেই উল্টো প্রশ্ন করলো, কাহিনী কি, ছেড়ে কাশো দেখি। মিথিলা এবার একটু লজ্জা পেল। আঙুল দিয়ে ঈশানীর হাতে আকুবিকুকি করতে করতে বলল, আমি ফেসবুকে একটা ছেলের সাথে প্রেম করছি। আজকে আমাকে দেখা করতে ডেকেছে, কিন্তু একা যেতে তো ভয় করছে। তুই চল না আমার সাথে, তুই থাকলে আমি সাহস পাবো। ঈশানী অবাক হলো। সে ছিল না মাত্র 5 দিন, এর মধ্যে সে প্রেমিক জুটিয়ে ফেলেছে। ঝাঁঝালো কণ্ঠে বলল ঈশানী, একা একা আমাকে না বলে প্রেমিক জোগাড় করেছো? একা একাই দেখা করো, যাও। মিথিলা ঈশানীকে জড়িয়ে ধরে ন্যাকামি করে বলল, আরে জানু, রাগ করছিস কেন? তুই তো ছিলি না, তোর একাকিত্ব অনেক অনুভব করেছিলাম। তখন ওই ছেলেটা তার কাঁধ মানে অনলাইনে অদৃশ্য কাঁধ বাড়িয়ে দেয় আমার দিকে। আমি সান্ত্বনা নিতে গিয়ে প্রেমে পড়ি। এটা কি আমার দোষ বল? আমার ভোলা ভালা নরম মন পিছলে গেল। তার উপর ছেলেটা মেডিকেলে পড়ে, বুঝিসই তো। ঈশানী হেসে ফেলল। এই মেয়েটার সাথে কি রাগ করে থাকা যায়? এমন আদুরে আদুরে কথা বলে মন চাই গাল দুটো টিপে দেখছে। তবু মিছে মিছে রাগ দেখিয়ে বলে, হয়েছে হয়েছে, তোমার ভোলা ভালা নরম মন যাকে তাকে যেখানে সেখানে দেখি ক্রাশ নামক বাস খেয়ে চিৎপটাং হয়ে যায়। এখন আবার কি হয় কে জানে। মিথিলা নিজেও এটা নিয়ে একটু চিন্তায় থাকলেও প্রকাশ করলো না। ঈশানীকে জোর করে রাজি করালো। দুজনে মিলে সিদ্ধান্ত নিল কলেজ ছুটির পর যাবে তারা। একটি বিলাসবহুল ফ্যান্সি রেস্টুরেন্টে বসে আছে ঈশানী আর মিথিলা। তাদের সামনে বসে আছে মিথিলার ফেসবুকে প্রেম হওয়া 3 দিনের প্রেমিক। লোকটা দেখে খারাপ মনে হচ্ছে না, যথেষ্ট ভদ্র সভ্য লাজুক লাগছে। এই যে যেমন এখন মাথা নিচু করে সোজা শটান হয়ে বসে আছে, না কথা বলছে আর না তাকাচ্ছে। এদিকে তার নির্লজ্জ বান্ধবী খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছেলেটাকে, যেন মাথা
মাথার একটা চুলও বাদ না যায় এমন অবস্থা। ঈশানী একটু ওদের স্পেস দেওয়ার জন্য টেবিল থেকে উঠে গেল। যাওয়ার সময় মিথিলাকে বলে গেল ওয়াশরুমে যাচ্ছে। ঈশানী রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখতে চায়। দেখতে সুন্দর, আকর্ষণীয় আর চমৎকার লাগছে তার। ডেকোরেশনও বেশ অন্যরকম, খুঁটিয়ে খুঁটিয়ে ওসবে অবলোকন করছিল সে। তখনই তার চোখ আটকে গেল একটি টেবিলে দুটো ছেলে মেয়ে বসা। দূর থেকে দেখে ছেলেটাকে তার আরহানের মতো ঠেকলো। সে আর একটু এগিয়ে গেল ভালোভাবে দেখার জন্য। দেখতে পেল ছেলেটা আসলেই আরহান, আর তার সামনে আরহানের হাত ধরে বসে আছে অলিভিয়া। অলিভিয়ার কান্নার রত মৃদু আওয়াজে বলা কথা ঈশানীর বুকে আগুন জ্বালিয়ে দিল। সে স্পষ্ট শুনতে পেল অলিভিয়ার হাহাকার। আরহান, আমি তোকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস কর। তোকে অন্য কারো সাথে দেখা আমার জন্য মরণ সমতুল্য। আমি ভালো নেই, মনে হচ্ছে আমার হৃদয় কেউ কামড়ে খাচ্ছে। ঈশানী আর শুনতে পারল না কেন তার বুক জ্বলছে, সেটাও তার বোধগম্য হলো না। এটা তো স্বাভাবিক বিষয়। অলিভিয়া যথেষ্ট সুন্দরী, প্রতিষ্ঠিত, স্মার্ট রমণী। যে কোনো ছেলেই এমন জীবনসঙ্গী চায়। নিশ্চয়ই আরহানও ভালোবাসে অলিভিয়াকে। বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে ঈশানীকে। ঈশানীর শুধুমাত্র আরহানের দায়িত্ব ও দয়া। ঈশানীর ভিতরটা আবার মোচড় দিয়ে উঠল। তার এরকম দমবন্ধ হওয়ার কারণ তার মোটেও ভালো লাগছে না। হয়তো 3 কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তাই তার ভিতরে এত জ্বালাপোড়া করছে। কিন্তু আদৌ কি 3 কবুল বললেই সম্পর্কের পূর্ণতা পায়? 3 কবুল কি পারে দুটো বিচ্ছিন্ন মনকে জোড়া লাগাতে? পারে না তো। উল্টো সে দুজন ভালোবাসার মানুষের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। নিজেকে তার ভীষণ নিকৃষ্ট, বাজে মেয়ে লাগছে। এসব ভেবে তার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু ঝরে ফেলল। ঈশানী চট করে মুছে ফেলল নিজেকে, শাসালো কঠিনভাবে। খবরদার ঈশানী, কাঁদবি না একদম। এমনটাই হওয়ার ছিল। তোকে শুধুমাত্র দয়া করে বিয়ে করেছে উনি। চাচুর কথা শুনে তোকে সমাজের মুখ থেকে বাঁচাতে দয়া করেছে। তুই তার সুন্দর ভালোবাসাময় জীবনে বিভীষিকা হয়ে সব শেষ করে দিয়েছিস। এবার সময় এসেছে সেই দয়া ফিরিয়ে দেওয়ার। ঈশানী কোনো রকম মিথিলাকে গিয়ে জানালো তার শরীর খারাপ লাগছে, এখনই বাসায় যেতে চায়। মিথিলা ও ঈশানীর শরীর খারাপ দেখে আর দেরি করেনি, তখনই বেরিয়ে পড়ে ওরা। সন্ধ্যার পর আরহান ফিরে এসে দেখে ঈশানী পড়ছে। আরহান ঈশানীকে দেখে সোজা ওয়াশরুমে যায়। তার এখন শাওয়ার নেওয়া জরুরি। কিছুক্ষণ পর ময়না আসে আরহানের জন্য কফি নিয়ে। কফি রেখে সে চলে যায়। ঈশানী তখনও পড়ায় ব্যস্ত। আরহান ওয়াশরুম থেকে বের হয়ে কফি দেখতে পায়। চুল ঝাড়তে ঝাড়তে সে ব্যালকনিতে যায়। রাতের আকাশ দেখতে দেখতে কফিটা শেষ করে রুমে এসে দেখে ঈশানী নেই। আরহান ভ্রুযুগল কুঁচকে ফেলে, ভাবে সকলে ধমকটা দেওয়া বোধহয় বেশি হয়ে গেছে। বাচ্চা মানুষ এখন গাল ফুলিয়ে আছে ভেবে কপালে আঙুল ঘেঁষে ছোট এলে আনমনে হাসে। রাতে শোয়ার সময় ঈশানী আগে এসে শুয়ে পড়েছে। শুধু শুয়ে পড়েনি, ঘুমিয়ে পড়েছে এমন অবস্থা। আরহান কিছু বলার সুযোগও পেল না। সে ল্যাপটপ নিয়ে বসে পড়ল পেন্ডিং কাজগুলো সারতে। আজ মাঝরাতেও ঈশানীর ঘুম ভেঙে গেল। দেখতে পেল লম্বাটে লোকটা ল্যাপটপে মুখ গুজে কী সব টাইপ করে যাচ্ছে। ঈশানীর খুব বলতে ইচ্ছে করলো, অনেক রাত হয়েছে, আসুন ঘুমিয়ে পড়বেন। কিন্তু বলতে পারল না, সেভাবেই শুয়ে রইল। তার আর ঘুম আসলো না। যতক্ষণ আরহান কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে পড়ল, তখন ঈশানী জেগেই ছিল, দেখছিল লম্বাটে সুন্দর করে সুদর্শন পুরুষটাকে। সকালে উঠে রুমে ঈশানী দেখা পেল না আরহান। একই রুমে থেকেও মেয়েটা কেমন পালিয়ে পালিয়ে বেড়ায়। বাচ্চা একটা মেয়ের কিসের এত অভিমান? একটা ধমকি তো দিয়েছে, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তাতে? আরহানও খানিক রেগে যায়। পরক্ষণে ভাবে দূরে থাকতে চাইলে থাকুক। সে নিজেও একটু দূরত্ব চাইছিল। তার মনের ভেতর ঘটে যাওয়া অদ্ভুত অনুভূতি নিয়ে সে নিজেও বিভ্রান্তিতে আছে। তার 28 বছরের যুবক জীবনে তার এরকম অদ্ভুত অনুভূতি হয়নি। ঈশানীকে সে আগেও কখনো অন্য নজরে দেখেনি, কিন্তু সব কিছু বদলাতে শুরু করেছে একদম হুট করে। যেন এরকম হুট করে কেন তার এরকম অনুভূতি হচ্ছে, এটা নিয়ে সে নিজেও একটু বিচলিত। তার এসব অনুভূতি কি শুধু বাবার দেয়া দায়িত্ব কর্তব্য, নাকি দায়িত্বের আড়ালে সুপ্ত অনুভূতি, সেটা নিয়ে সে নিজেও নিশ্চিত না। এদিকে ঈশানী কলেজের জন্য রেডি হয়ে আজ আগে আগে বেরিয়ে গেছে। জাহিদ চৌধুরী আরহান দুজনেই নিজেদের কর্মস্থলে চলে গেছে। আয়রা আর ইয়াসিন গতকাল সন্ধ্যায় চলে গেছে। বাসায় আছে শুধু এখন মেনারে বেগম আর ময়না। তারা ঘরের কাজকর্ম, রান্না বান্নায় ব্যস্ত। ঈশানীর এইচএসসি পরীক্ষার রুটিন দিয়েছে। সব মিলিয়ে হাতে সময় আছে আর 10 দিনের মতো। ঈশানী আগে থেকেই পড়াশোনায় ভীষণ মেধাবী এবং মনোযোগী। এবার যেন তার সব ধ্যান জ্ঞান আরও বেশি করে পড়াশোনায় নিবিষ্ট করেছে। তার ছোটো মা চাচুকে বলেছে পরীক্ষার কয়েকদিন সে নিজের ঘরে থাকতে চায়, কারণ হিসেবে দাঁড় করিয়েছে তার অনেকগুলো বই খাতা, সেগুলো শিফট করার ঝামেলা। আর আরহান নিজেও অনেক রাত পর্যন্ত কাজ করে। তার পড়াশোনায় সমস্যা হবে এবং আরহানেরও কাজে ব্যাঘাত ঘটবে। মিনারা বেগম কিছু না বলেও জাহিদ চৌধুরী রাজি হয়ে গেছেন। পড়ালেখার ব্যাপারে
উনি আবার ভীষণ সিরিয়াস, সেখানে নো কম্প্রোমাইজ। আরহান আজ একটু রাত করে বাড়ি এসেছে, এসে রুমে দেখে ঈশানী নেই। সেরকম আমলে নেয়নি, মেয়েটা তো এমনিতেই পালিয়ে বেড়াচ্ছে দুদিন থেকে। নিজের মতো ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নিচে খাবার খেতে গেছে। সকলে আছে, ঈশানী নেই। সে একবার রান্নাঘরে চাইলো, সেখানেও দেখতে না পেয়ে চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো, ঈশানীকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? খাবে না? ময়না দাঁত কেলিয়ে বলল, আপামনি তো কোন সুম খাইয়া নিজের ঘরে পড়তে বইছে, হ্যান নাকি পরীক্ষার রুটিন দিছে। আরহান আর কিছু বলল না, নিজের খাওয়াতে মনোনিবেশ করলো। খাওয়া শেষে নিজের রুমে গেল। ঘড়ির কাঁটা 11টা বেজে 30 মিনিটে। ঈশানী এখনও রুমে আসেনি। হাসপাতাল থেকে আসার পর ঈশানীর সাথে তার এখনও দেখা হয়নি। এত রাত হয়েছে, এখনও এই মেয়ের হদিস নেই। আরহান দরজার সামনে দাঁড়ালো, তারপর গলা উঁচিয়ে ময়নাকে ডেকে বলল, ময়না, আমাকে এক কাপ কফি দিয়ে যা। একটু পরেই ময়না এলো, হাতে কফির মগ টেবিলের ওপর রেখে চলে যেতে নিলে আরহান শুধায়, তোর আপামনি কোথায়? ময়না ঘুরে দাঁড়ায়, তারপর উত্তর করে, আপামনি হ্যার ঘরে মনে হয় পড়তাছে। আরহান আবার বলে, গিয়ে বলবি এখন রুমে এসে ঘুমাতে, কালকে যেন আবার পড়ে। ময়না ভুরু না উঁচিয়ে সুর কেটে বলল, ও আল্লাহ ভাইজান, আপনি জানেন না আপামনি কইছে পরীক্ষার কয়দিন হেই হেরার রুমে থাকবো। সময় বহমান, কারোর জন্য অপেক্ষা না করে সে তার নিজস্ব গতিতে নিজস্ব ইচ্ছেতে চলতে থাকে। তেমনইভাবে সময় গড়িয়েছে, পেরিয়েছে কিছুদিন। ঈশানীর পরীক্ষা শুরু আগামীকাল। এর মধ্যে ঈশানী আরহানের সম্পর্কে কোনো উন্নতি ঘটেনি, তবে বলা যায় অবনতি ঘটেছে। সেদিন রাতে ময়নার থেকে শুনে আরহান গিয়েছিল ঈশানীর নিকট। ঈশানী ঘুমের ভান ধরে মরার মতো পড়েছিল, কোনো সারশব্দ করেনি। আরহান কিছু বলেন, শুধু শান্ত চোখে চেয়ে চলে এসেছে। এরপর থেকে চলেছে দুজনের নীরব এড়িয়ে যাওয়া। তাদের দেখা হওয়ার একমাত্র স্থান হলো ব্রেকফাস্ট টেবিল, এছাড়া তারা একে অপরের মুখদর্শন করতে পারে না। মূলত তাদের সময় মিলে না। ঈশানী যতটা পারছে নিজেকে গুটিয়ে রাখে। আগামীকাল ঈশানীর পরীক্ষা শুরু। তার প্রস্তুতি ভীষণ ভালো হলেও সে খুবই বিচলিত। আজ আরহান তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। খাবার টেবিলে খেতে সকলে বসেছে, রয়েছে ঈশানীও। জাহিদ চৌধুরী ঈশানীকে ডেকে বললেন, কাল পরীক্ষা কয়টায় তোমার? সকাল 10টায় শুরু। ঈশানী প্রত্যুত্তর করে। জাহিদ চৌধুরী আরহানের দিকে তাকিয়ে বলে, পরীক্ষার কয়েকদিন তুমি ওকে হলে দিয়ে আসো, আসার সময় বাড়ির গাড়িতে করেই চলে আসবে। আরহান কিছু বলার আগে ঈশানী ধরফড়িয়ে বলে ওঠে, আমি একাই যেতে পারবো চাচু। জাহিদ চৌধুরী ঘোর বিরোধিতা জানানো ধমক দিয়ে বললেন, এত দূর তুমি একা যাবে? মাথা খারাপ? সকালে আরহান দিয়ে আসবে, আর পরীক্ষা শেষে গাড়ি অপেক্ষা করবে, চলে আসবে। আর কোনো কথা নয় এই বিষয়ে। জাহিদ চৌধুরী নিজের কথা শেষ করে চলে গেলেন। রয়ে গেল ঈশানী আর আরহান। আরহান সব শূন্য, মুখে কিছু বলল না। ঈশানী চোরা চোখে কয়েকবার দেখে নিল আরহানকে, তারপর সুরসুর করে চলে গেল নিজের কক্ষে। আরহান গাড়ি নিয়ে অপেক্ষা করছে ঈশানীর জন্য। ঈশানী এলেই বেরিয়ে পড়বে তারা। ঈশানী কলেজ ড্রেস পরে, মাথায় দুটো বেনি পাকিয়ে, চশমা পরে, হাতে বই নিয়ে পড়তে পড়তে বেরিয়ে এলো সদর দরজা দিয়ে। আরহানের কাছে ঈশানীকে আজকে একদম বাচ্চা লাগছে। দুই বেনিতে ঠোঁট ছাড়িয়ে হেসে উঠলো অজান্তেই, মনে মনে আওড়ালো, বাচ্চা বউ। ঈশানী এসে বসেছে ড্রাইভিং সিটের পাশে। তার চোখ এবং মন দুটোই বইয়ের পাতায় নিবিষ্ট। যেন ইহজগতে আর কিছু নেই তার চারপাশে, শুধু সে আর তার বই একমাত্র উপকরণ এই পৃথিবীতে। আরহান গাড়ি চালানো শুরু করলো। 30 মিনিটের মাঝে তারা হলে পৌঁছায়। ঈশানীকে গাড়ি থেকে নামতে দেখে দৌড়ে আসে মিথিলা, এসেই রাজ্যের গল্প জুড়ে দেয়। আরহান গাড়ির কাছ নামিয়ে তাকিয়ে দেখছে। ঈশানী এক পর্যায়ে থামিয়ে দিল মিথিলাকে, এগিয়ে গেল আরহানের দিকে, মাথা নামিয়ে কাচের কাছে নিয়ে বলে, ধন্যবাদ, যাচ্ছি আমি। আরহানকে কিছু বলার সুযোগ না দিয়ে মিথিলাকে নিয়ে চলে যায় ভিতরে। আরহান তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গাড়ি ঘুরিয়ে নিজেও চলে গেল। ঈশানীর পরীক্ষা শেষের দিকে আর দুটো বাকি। এখন সে অনেকটাই নিশ্চিত আর মুক্ত পাখি। দুটো এক্সাম হয়ে গেলে সে প্যারামুক্ত। ঈশানী প্রতিদিন সকালে আরহানের সাথেই যায়, তবুও তাদের মধ্যে একটা বাক্য বিনিময় হয় না। যেন দুজন নীরব যুদ্ধে নেমেছে। রুমের দূরত্বের সাথে বেড়েছে তাদের নিজেদের দূরত্ব। ঈশানী খুশি হয় সে নিজের কাজে সফল হয়েছে। আর মাত্র কিছুদিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেলেই সে চলে যাবে এ বাড়ি থেকে, লোকটাকে চিরতরে মুক্তি দিয়ে, যাতে নিজের ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার বাঁধতে পারে। সে কারো জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চায় না, আর না চায় নামমাত্র সম্পর্কে কাউকে বেঁধে রাখতে। দিনটা শুক্রবার। বিকাল থেকে আকাশে মেঘ করেছে। সাদা মেঘগুলো ধূসর বর্ণে রূপান্তর হয়েছে। বাতাস ছড়িয়েছে মৃদু। ঝড়ের আগে এই মুহূর্তে ঈশানীর ভীষণ প্রিয়। সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ছাদে। ঠান্ডা তাজা হাওয়া ছুঁয়ে দিল ঈশানীর তনুমন। ঈশানী চোখ বন্ধ করে উপভোগ করতে থাকলো। বিন্দু বিন্দু পানিকণা এসে ভিড় জমায় ঈশানীর মুখে।
আস্তে আস্তে বৃষ্টিকণা বড় হয়, ঝমঝমিয়ে নামে ধরিত্রীতে। ঈশানী নড়ে না, সেখানেই ঠাই দাঁড়িয়ে রয় দুহাত মেলে। নিমিষেই ভিজে যায় ঈশানীর শরীর। ঈশানীর মধ্যে কোনো উল্লাস নেই, নেই কোনো বৃষ্টিতে ভেজার আনন্দ। সে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, শুধু আকাশ পানে চেয়ে বোঝাপড়া করছে নিজের সাথে। তখনই দূর থেকে ভেসে আসলো পুরুষালী আওয়াজ, উচ্চস্বরে তবে ঠান্ডা আওয়াজ। অসময়ে বৃষ্টিতে ভিজছো কেন? ঈশানী চট করে চোখ খুলল, তড়িৎ পিছু ফিরল, দেখতে পেল লম্বা সুদর্শন পুরুষকে। কিছু বলল না, আস্তে ধীরে মাথাটা আবার ঘুরিয়ে সামনে তাকালো। আরহানে যেন মেজাজ চটে গেল মুহূর্তে। ঈশানী নিজের হাতে টান অনুভব করলো, কেউ তার হাত ধরে ঘুরিয়ে সোজা করেছে। ঈশানী তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে আরহানের বুকে, নাক ও কপাল গিয়ে ঠেকে শক্তপোক্ত বুকে। ঈশানী চোখ খিচিয়ে নেয়, বৃষ্টির পানি ভিজিয়ে দিচ্ছে আরহানকেও। ঈশানী মাথা তুলে তাকায়, দেখতে পায় আরহানের লাল হয়ে যাওয়া রক্তাভ নয়ন। শিউরে ওঠে ঈশানী। তখনই আরহান নিজের হাতের বাঁধনে শক্ত করে চেপে ধরে ঈশানীকে। ব্যথায় ছটফটিয়ে ওঠে ঈশানী। আরহান ভ্রুক্ষেপ করে না, কণ্ঠে তেজ ও ঝাঁজ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, কি সমস্যা? আমাকে এড়িয়ে যাচ্ছ কেন এভাবে? বৃষ্টির পানি ভিজিয়ে দিয়েছে ঈশানীর পুরো দেহ। ঝড়ো বাতাসে কেঁপে উঠছে ঈশানীর পেলব দেহ। শরীরের সাথে কাপড় লেপটে আছে, কাঁপছে শরীর, তিতির করে তার অধরও। ঈশানী হাত মোচড়ামুচড়ি করে, ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয়। আরহান ঈশানীর বাহু ধরে তাকে আরও সন্নিকটে উঁচু করে নিয়ে আসে। তারপর রাগান্বিত স্বরে কণ্ঠে বলে, ঈশানী, রাগিও না আমায়। আমার রাগ সামলাতে পারবে না তুমি এখন। কি ছিল কথাটাই কে জানে। ঈশানী আরহানের দিকে চাইলো, তারপর ধপ করে নিভে গেল। কোনো রকমে মিনমিন করে বলল, ছাড়ুন, আমি ঘরে যাব। তোমায় কিছু জিজ্ঞেস করেছি আমি। শান্ত শীতল অথচ গম্ভীর কণ্ঠস্বর ঈশানীর এবার বেশ ছটফটিয়ে উঠল। ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুড়ল, কোনোভাবেই ছাড়া না পেয়ে চিল্লিয়ে বলল, ছাড়ুন বলছি, ঘরে যাব আমি। এভাবে একটা মেয়েকে ধরে আছেন, লজ্জা করে না আপনার? আরহান এক ইঞ্চিও নড়ল না, সেভাবে দাঁড়িয়ে ঈশানীর দিকে তাকিয়ে বলল, বউকে ধরতে আবার কিসের লজ্জা? ধক করে কেঁপে উঠল ঈশানীর কিশোরী বক্ষস্থল। আবার মুহূর্তে একরাশ বিষাদ ছুঁয়ে গেল। নিজের বেপরোয়া ভাবনা অনুভূতিকে লাঙাটা নিয়ে বলে, শুধু নাম মাত্র বউ, এই নামের সম্পর্ক নিয়ে উদ্গ্রীব হবেন না। খুব শীঘ্রই আপনাকে আমি সবটা ফিরিয়ে দেব, মুক্তি দিয়ে দিব আমি আপনাকে। আরহান এক নজর তাকালো ঈশানীর সর্বাঙ্গে। শরীরের সাথে লেপটে যাওয়া কাপড়ে শরীরে ভাঁজ স্পষ্ট হয়েছে। বৃষ্টির পানি কপাল চুয়ে ঠোঁটে বেয়ে গলা গিয়ে ঠেকছে। তিরতির করে কেঁপে যাচ্ছে পাতলা গোলাপি অধর। আরহান ঈশানীর বাহু ছেড়ে দিয়ে কোমর ধরে উঁচিয়ে উপরে তার মুখোমুখি আনলো। দুজনের মধ্যে দূরত্ব কয়েক ইঞ্চি। ঈশানীর সর্বশরীরে বিদ্যুৎ বয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকালো আরহানের দিকে। হঠাৎ এত ঘনিষ্ঠ হয় যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সে সেভাবেই নির্বাক নির্বিকার হয়ে তাকিয়ে রইল। আরহান আরও কাছে টানলো ঈশানীকে, যতটুকু দূরত্ব ছিল সেটাও ঘুচিয়ে নিল। ঈশানী মুখের একদম সম্মুখে তার নিজের মুখ আনলো। দুজনের মুখ ছুঁই ছুঁই দূরাতে। একজনের নিঃশ্বাস আশ্রে পড়ছে অন্যের মুখে। ঈশানী যেন নিঃশ্বাস নিয়ে ভুলে গেল ছুঁই ছুঁই দূরাতে তাদের ওষ্ঠজোড়া। তারপর সেভাবেই হাসকি কণ্ঠে বলল আরহান, নাম মাত্র বউ, তুমি কি কাছের বউ হতে চাচ্ছ? দুজনের মুখশ্রী অধর এতই কাছে ছিল যে কথা বলতে টুকটাক ছুঁয়ে যাচ্ছে একে অপরকে। ঈশানীর হৃদয়ে ঝড় বয়ে গেল। অজানা অনুভূতিতে সিক্ত হলো। চোখ খিজে বন্ধ করে নিল। শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। নিজেকে সামলাতে অজান্তেই এক হাত চলে গেল আরহানের বুকের উপর। আরহানের বুকের অস্বাভাবিক স্পন্দনে ঈশানী ফের ঘাবড়ে গেল। চট করে চোখ খুলে হাত নামাতে নিলে আরহান ধরে ফেলে। নিজ হাত দিয়ে ঈশানীর হাত চেপে ধরে রাখে তার বুকের উপর। ঈশানী মূর্ছা গেল, নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিল। সামনে পুরুষের উপর সুপুরুষ লোকটি আগলে নিল, কিন্তু ছাড়ল না। সেভাবেই আবার বলল, ছোট মাথায় কি খিচুড়ি পাকিয়েছ বলো তো? কি থেকে মুক্তি দেবে আমায়? এখান থেকে যে আর মুক্তি নেই, না আমার না তোমার। ঈশানী কানে কিছু ঢুকছে না। প্রথমবার কোনো পুরুষের সংস্পর্শে এসে তার নাজেহাল অবস্থা, তার উপর পুরোটা অনাকাঙ্ক্ষিত, মানুষটাও অনাকাঙ্ক্ষিত। ঈশানী কথা বলছে না, কথা বললেই তার অধর ছুঁয়ে যাবে সামনে লোকটার অধর। সে একটু মাথা সরাতে চাইল, আরহান দিল না। সে সাথে বেড়েছে বৃষ্টির প্রকোপ। ঈশানী সেভাবেই কোনো রকম করুণ স্বরে থেমে থেমে উচ্চারণ করলো, যেতে দিন প্লিজ, আমার দম বন্ধ লাগছে, মরে যাব আমি। মরে যাও তবে, আমার স্পর্শের মৃত্যু হোক তোমার, আতুরের মৃত্যু। ঈশানী ছটফট করলো। আরহান আবার বলল, আর ইগনোর করবে?
ঈশানী এবার তাকালো আরহানের দিকে, বোঝার চেষ্টা করছে লোকটা কি চায়, কিন্তু মাথা তাকে ভাবতে দিল না। মস্তিষ্ক বলে গেল এই লোকের থেকে তার এখন দূরত্ব প্রয়োজন, না হলে তোর মরণ নিশ্চিত। ঈশানী অজান্তেই মাথা ডানে বামে নাড়ালো। আরহান কিছুটা দূরত্ব দিল এবার দুজনের মাঝে। ঈশানী ফোঁস করে আটকে রাখা নিঃশ্বাস ছাড়লো জোরে। আরহান এখনও ছাড়েনি, ঈশানীকে কোমর পেঁচিয়ে রেখেছে সেভাবেই। আবার বলল, আজকে আমাদের রুমে শিফট করবে, বুঝছো? ঈশানী ফেল করে তাকিয়ে যেন তার চিন্তাশক্তি লোপ পেয়েছে। আরহান ছেড়ে দিল ঈশানীকে, ওকে রুমে যেতে বলে নিজে ডানে বামে না তাকিয়ে চলে গেল। ঈশানী হতবিহ্বল বিমূঢ় হয়ে পড়ে রইল কিছুক্ষণ। যখন একটু স্বাভাবিক হলো লজ্জায় মুখ ঢেকে ফেলল। মস্তিষ্ক জুড়ে হানা দিল নানান চিন্তা, লজ্জার সাথে দ্বিধাদ্বন্দ্ব। সেই নাজুক অবস্থায় আরহানকে কি বলেছে কিছু মনে রাখেনি ঈশানী, বরং তার পাড়িয়ে বেড়ানো আরও বেড়েছে। লজ্জায় নাকি সংশয় কে জানে। সে আরহানের সামনে তো দূর নিজের রুম থেকেই বের হয়নি, আর নিচে খাবার খেতে অবধি যায়নি। ময়না ডাকতে আসলে না করে দিয়েছে, তার খিদে নেই বলে। ময়না কিছুক্ষণ বাঁকা নজরে চেয়ে বলে, আমনে গো ঝগড়া হয়েছে নি? ভাইজানও খান না, আমনেও খান না? ঈশানী প্রত্যুত্তর করেনি। ময়না চলে যায়। ঈশানী ভাবতে থাকে তার উপর কি রেগে আছে। আজ তো ও ঘরে শিফট হতে বলেছিল, কিন্তু তার যেতে যে লজ্জা লাগছে। এই লোক কি বুঝে সেটা। ঈশানী দোনামোনা করে বের হলো রুম থেকে। আরহানের রুমের সামনে গিয়ে থেমে গেল। দরজা আটকানো, ভেতর থেকে লাগানো কিনা চেক করতে মৃদু ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা, কিন্তু ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এই লোক ভেবে কিছুটা অবাক হলো ঈশানী। এমনই হলে তো মাঝরাত পর্যন্ত কাজই করে যায়। আজ ঘুমিয়েছে বলে বিরক্ত করতে চাইল না সে। দরজা আটকে চলে আসতে নিলে শুনতে পাই আরহানের মৃদু দুর্বল কণ্ঠস্বর। ঈশানীর মনটা কেমন খচখচ করে। সে ফিরে যায় রুমে। লাইট জ্বালালে উজ্জ্বল হয় রুম। দেখতে পায় আরহান শুয়েছে ব্ল্যাঙ্কেট জড়িয়ে। ঈশানী এগিয়ে যায়, পানির গ্লাসে পানি ঢেলে মৃদু স্বরে রাখে, এই যে পানি, শুনছেন? আরহানের থেকে সারা শব্দ না পেয়ে ঈশানী তার বাহু ধরে ঝাঁকি দিতে গেলেই অবাক হয়। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আতকে ওঠে ঈশানী। তড়িঘড়ি ঘরে হাত ছোঁয়ায় আরহানের কপালে, গালে ও গলায়। মারাত্মক মাত্রায় জ্বর এসেছে। ঈশানী ভীষণ বিচলিত হয়। আরহানকে ধরে পানি খাওয়ায় প্রথমে, তারপরে কাবাড খুলে ফার্স্ট এইড বক্স থেকে থার্মোমিটার বের করে আরহানের মুখে পুরে দেয়। কিছুক্ষণ পর বের করে দেখে 104 ডিগ্রি তাপমাত্রা। বিকেলে বৃষ্টিতে ভেজার ফলে হয়েছে নিশ্চয়ই। নিজেকে অপরাধী মনে হলো ঈশানীর। এত রাতে কাউকে ডাকবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকলো, কিন্তু পরক্ষণে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে দ্রুত একটা জ্বরের ট্যাবলেট খাইয়ে দেয়। আরহানের কোনো হুঁশ নেই, সে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। ঈশানী একটা ছোট্ট বোল নিল, তারপর একটি রুমাল নিয়ে আরহানের মাথায় শিউরে বসে জলপটি দিতে লাগলো। দৃষ্টি তার আরহানের মুখে। নিশুতি রাত, বাহিরে বৃষ্টি নেই। সেই সন্ধ্যাতেই থেমে গেছে বৃষ্টি, কিন্তু চারিদিকে শীতলতা ছড়িয়ে দিয়েছে। নিস্তব্ধ শীতল রাতে সবাই যেখানে ঘুমে কুপকাত, সেখানে এক কিশোরী কন্যা ব্যস্ত অসুস্থ রোগীর শিয়রে। আরহানের জ্বর কিছুটা নেমেছে, তবে এখনও পুরোপুরি নামেনি। পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত ঈশানী শান্তি হচ্ছে না। সে তখন থেকে স্থির হয়ে বসে আছে আরহানের মাথার কাছটায়। এক রাতেই কেমন চোখমুখ শুকিয়ে গেছে। কপালে হাত দিয়ে বারবার দেখছে জ্বর আছে কিনা। অবশেষে মধ্যরাতে জ্বর নেমেছে, কিন্তু পুরোপুরি না। ঈশানী ঠাই বসে। শরীর থেকে জ্বর নেমে যাওয়ায় আরহান একটু একটু করে চোখ খুলে। চোখের সামনে ভেসে ওঠে এক কিশোরীর চিন্তিত, বিচলিত, ক্লান্ত মুখশ্রী। আরহান নড়ে চড়ে জানান দেয় সে উঠেছে। আরহানকে উঠতে দেখে ব্যস্ত হয় ঈশানী। চঞ্চল কণ্ঠে শুধায়, কি হয়েছে? খারাপ লাগছে? আমি কি চাচুকে ডাকবো? আরহান নিজের দুর্বল হাতে আঁকড়ে ধরে ঈশানীর হাত। জ্বরে আক্রান্ত দুর্বল কণ্ঠে বলে, শান্ত হও, আমি ঠিক আছে, ভালো লাগছে আমার এখন। ঈশানী শান্ত হয় না। তার উদ্বেগ আরও বাড়ে। হাত বাড়িয়ে কপাল গাল ছুঁয়ে তাপমাত্রা মাপতে যায়। তাপমাত্রা আগের থেকে কম, তবে দুর্বল লাগছে। ঈশানী বলে, কিছু লাগবে আপনার? ক্ষুধা লেগেছে। আরহানের দুর্বল কণ্ঠস্বর। ঈশানী তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, বলল, একটু ওয়েট করুন, আমি দেখছি রান্নাঘরে কি আছে। ঈশানী ত্রস্ত পায়ে উদ্বিগ্ন হয়ে নিচে গেল। ফিরে এলো 10-12 মিনিট পর। দেখতে পায় আরহান হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে, চোখের উপর হাত। ঈশানী বেডসাইড টেবিলে স্যুপটা রাখলো। আরহান ঈশানীর উপস্থিতি বুঝে চোখ মেলে তাকায়। ঈশানী বসে আরহানের পাশে, বাটি থেকে একটু একটু স্যুপ দিয়ে ফু দিয়ে খাইয়ে দিচ্ছে আরহানকে।
আরহান কয়েক চামচ খেয়ে আর খায় না, ঈশানীও আর জোর করে না। ঈশানী তাকায় আরহানের দিকে, যে এই মুহূর্তে ঈশানীর দিকেই চেয়ে। ঈশানী আবার আরহানের কপালে হাত দেয়। জ্বরটা এখন মোটামুটি কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। হাত সরাতে নিলে আরহান ধরে ফেলে। ঈশানী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু লাগবে আপনার? আরহান বলে, ঘুমাবো। ঈশানী সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, শুয়ে পড়ুন, ঘুমান, একটু ভালো লাগবে। ঈশানীর কথা শেষ হওয়ার সাথে সাথে তাকে টেনে নিজের পাশে শুয়ে দেয় আরহান। ঘটনার আকস্মিকতায় অবাক নির্বাক বিমূঢ় হয় কিশোরী। ঈশানীকে কিছু বলতে না দিয়ে আরহান তার শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়। লাইট নিভিয়ে দিয়ে পিছন থেকে ঈশানীর পেটে হাত রেখে কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি ঘুমাও, কাল তোমার পরীক্ষা আছে। রাত জেগে স্বামী সেবা করলে পরীক্ষা দেবে কিভাবে? ঘুমাও একটু। ঈশানীর কথা দলা পাকিয়ে গেছে যেন। আরহানের শরীরের উত্তাপ ঈশানীর শরীরেও ছেয়ে গেছে। আরহানের গরম নিঃশ্বাস এসে পড়ছে ঈশানীর কাঁধে। চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। জোরে জোরে নিঃশ্বাস নেয় ঈশানী। খিচে পড়ে রইল সেভাবেই, কিন্তু অস্বস্তি ছেয়ে যাচ্ছে ঈশানীর সর্বাঙ্গ জুড়ে। ছটফটিয়ে উঠে আরহানের উদ্দেশ্যে বলে, আমি রুমে গিয়ে ঘুমাবো, ছাড়ুন। আরহান সেভাবে ধরে রেখে বলল, তুমি নিজের রুমে আছো। ঈশানীর শরীরে শিহরণ বাড়িয়ে দিতে আরহান একটু মুখ গুজে দিল ঈশানীর চুলে। তারপর মাদকতা কণ্ঠে বলে, ঘুমিয়ে পড়ো, আমাকে ঘুমোতে দাও। ঈশানী গাঁট হয়ে বসে পড়ে রইল সেভাবেই। নিঃশ্বাসও যেন নিতে ভুলে বসেছে। সেভাবেই পড়ে রইল বাকি রাত। কেউ যেন তার স্পন্দন আটকে রেখেছে। অস্বস্তিতে গাঁট হয়ে রইল বাকি রাত। কালকের ঝড়ো হাওয়া ছাড়িয়ে ধরণীতে আজ ঝলমরে রোদ উঠেছে। রোদের উজ্জ্বল তীর্যক আলো আরহানের মুখের উপর পড়লে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকায় বদ্ধ রুমের চারদিকে। তারপর ঘড়ির দিকে চোখ দেয়। সকাল 11টা বেজে 45 দুই হাতের উপর ভর দিয়ে ওঠার চেষ্টা করে সে। সারা শরীর কেমন ম্যাজমেজে লাগছে। কিছুক্ষণ বসে থেকে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর নিচে নেমে যায়। আরহান সিঁড়ি বেয়ে নামতে দেখে ব্যস্ত হয় মিনারা বেগম। এগিয়ে এসে কপালে হাত ছুঁয়ে বিচলিত কণ্ঠে বললেন, নিচে নেমেছিস কেন? আমি যেতাম এখন খাবার নিয়ে। কিভাবে জ্বর বাঁধলি বলতো? আরহান প্রত্যুত্তর করলো, ঠিক আছে, এখন আমি জ্বর নেই আর। মিনারা বেগম টেবিলে খাবার দিতে দিতে বললে, আয়, কিচ্ছু খেয়ে নে। ইস্যু কিছু না বললেও জানতেই পারতাম না ভাগ্যিস মেয়েটা ছিল। বলতে বলতে মিনারা থেমে গেলেন। তারপর আবার খাবার খাওয়াই তাগিদ দেন। আরহান নাকচ করলো। তারপর কিছু না বলে বেরিয়ে গেল। পিছন থেকে শোনা গেল মিনারা বেগমের চেঁচামেচি, এই জ্বর শরীর নিয়ে কোথায় যাচ্ছিস আবার? আরহান উত্তর করলো না। মিলিয়ে গেল চক্ষু সীমানার বাহিরে। আজ ঈশানীর শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে সবেই বের হয়েছে। প্রতিমধ্যে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে ঈশানীর। মেয়েটার হাতে থাকা আইসক্রিম পুরোটাই পড়ে যায় ঈশানীর পোশাকে। পাশ থেকে মিথিলা খেকিয়ে উঠে বলে, এই মেয়ে দেখতে পাও না, কানা নাকি? সামনের মেয়েটা তড়িঘড়ি করে বলে, সরি। তখনই থেমে যায় মেয়েটি। কণ্ঠস্বর শুনে তাকায় ঈশানীও। খুশি হয় ভীষণ। দীপ্তিময় কণ্ঠে বলে, রিমি, কেমন আছিস? কিন্তু রিমির মুখ আধার। সে কিছু না বলে চলে যেতে নাই। তখন ঈশানী এগিয়ে গিয়ে হাত ধরে জিজ্ঞেস করে, কথা বলছিস না কেন, কি হয়েছে? রিমি এক ঝটকা দিয়ে হাত সরিয়ে দেয়। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে, কি বলবো? তোর মতো মেয়েকে কি বলা যায়? আমার ভাইয়ের জীবন শেষ করেছিস, সাথে আমারও। তোকে দেখলেই আমার ঘৃণা হচ্ছে। ঈশানী অবাক হয় বিস্মিত কণ্ঠে শুধায়, কি বলছিস? আমি নষ্ট করেছি আর তোর জীবন? রিমি খেকিয়ে ওঠে বলে উঠে চিল্লিয়ে, হ্যাঁ, আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস তুই। ছোটবেলা থেকে যে ভালোবাসা আমি পুষে বেড়াচ্ছি নিজের মনে, এক নিমিষেই তুই সেটা ছারখার করে দিলি। কিভাবে পারলি? আরহান ভাইকে আমি কত ভালোবাসি জানিস তুই? তারপরও কিভাবে পারলি তাকে বিয়ে করতে? নিজের কলঙ্ক নিয়ে তুই দিব্যি ভালো আছিস। আমার ভালোবাসা কেড়ে নিতে লজ্জা হলো না তোর? রিমি আর দাঁড়ায় না, দৌড়ে চলে যায়। পরীক্ষা শেষ বিদায়। এদিকটায় মানুষ কম, ছাত্রছাত্রী সবাই চলে গিয়েছে প্রায়। ঈশানী যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। রিমি এসব কথা বলছে
নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিথিলা দাঁড়িয়েছিল সেখানেই, সে নিজেও কিছু বুঝতে পারেনি কি হলো। এগিয়ে এসে ঈশানীর কাঁধে হাত রাখে। ঈশানী চোখের পানি মুছে কোনো রকমে বলে, তুই চলে যা, আমি ওয়াশরুম থেকে ড্রেস ক্লিন করে চলে যাব। মিথিলা কিছু বলতে চাইল, কিন্তু ঈশানী সেই সুযোগ দিল না। দৌড়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের আয়না নিজের প্রতিবিম্ব দেখে কেঁদে ফেলল ঝরঝর করে। আর কত, এগুলোর শেষ কোথায়? বুকটা হু হু করে উঠল। এখানে তার দোষটা কোথায়? কোনো উত্তর পেল না। বুক চেড়ে বেরিয়ে এলো আর্তনাদ। হঠাৎ ওয়াশরুমের আয়নায় কারো প্রতিচ্ছবি দেখে কেঁপে উঠল ঈশানী। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে চাইল। চোখে তার ভয়, আতঙ্ক, ঘৃণা। সামনে লোকটি সেই চেনা পরিচিত বিশ্রী হাসি দিয়ে বলল, ডার্লিং, নতুন বিয়ে হয়েছে নাকি তোমার? স্বামী সোহাগ করে না নাকি, তাই কাঁদছো এভাবে? থাক, কাঁদবে না, আসো আমি আদর দিয়ে দিই তোমায়। আসো মামনি, আসো। ঈশানী শরীর গুলিয়ে উঠল, চিৎকার করে উঠল, কাছে আসবেন না একদম। আপনি এখানে কি করছেন? বেরিয়ে যান, আমি কিন্তু চিল্লাবো এখন। রনি দাঁতের কপাটি বের করে হাসলো। তারপর হিংস্র দানবের মতো হয়ে হিসিয়ে ঈশানের সামনে দাঁড়িয়ে তার গাল চেপে ধরে অশ্রাব্য গালি দিয়ে বলে, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর। ভেবেছিস তোকে ছেড়ে দেব? কিছুতেই না। তোর জন্য আমাকে জেলে যেতে হয়েছে। হ্যাঁ, তোর জন্য। আমার মা বাবা মাথা নিচু করে সমাজে ঘুরছে, আর তুই এখন ঘুরে বেড়াচ্ছিস আরহান তোর নগরের সাথেই। শালার সাহস দেখ, আমার গায়ে হাত। ও ভুলে গেছে শিকদার রনিকে। ওকে মনে করার সময় এসেছে। প্রথমে তোকে শেষ করব, রসিয়ে রসিয়ে ধ্বংস করব, তারপর তোর সেই প্রেমিকটাকে এমন শিক্ষা দিব, জন্মে ভুলবে আমার নাম। তোদের ধ্বংস আমার হাতেই, আমার খেলায়, আমার নিয়মে। ঈশানী ভয়ে থরথর করে কাঁপছে আর গঙ্গাচ্ছে। হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করছে ছাড়ানোর। তখনই বাহির থেকে আওয়াজ আসে মিথিলা ও আরহানের। ইস্যু, কই তুই? তুই কি ভেতরে আছিস? এবার আরহানের বিচলিত কণ্ঠস্বর পাওয়া গেল। ঈশানী, তুমি ভিতরে থাকলে সারা দাও ঈশানী। রনির চোখে প্রতিশোধের নেশা জ্বলন্ত আগুনের ন্যায় জ্বলছে, কিন্তু এখন তার যাওয়া উচিত ভেবে সে ঈশানীর গাল আরও চাপ দিয়ে ধরে বলে, আর চলে যাচ্ছি বলে ভাবিস না আমি আর আসবো না। আমার দাবার গুটি সাজানো শেষ, যার প্রতিটি দানে তোর ধ্বংস লেখা। আমি ফিরে আসবো আবার, সেই দিন আর তোর রক্ষা নেই। কথা শেষ করে ওয়াশরুমের ভাঙা জানালা দিয়ে বেরিয়ে যায় রনি। ঈশানী থরথর করে কাঁপতে কাঁপতে দরজা খুলে। ঈশানীর অবস্থা দেখে মিথিলা ঘাবড়ে যায়। আরহান ব্যস্ত হয়ে এগিয়ে আসে। তার আগেই ঈশানী লুটিয়ে পড়ে আরহানের উপর, হাউমাউ করে কাঁদতে থাকে। আরহান অবাক হয়, আগলে নেয় ঈশানীকে। ঈশানীর কান্না থামার নাম নেই। কাঁদতে কাঁদতে কিছু বলছে যেটা আরহানের বোধগম্য হচ্ছে না। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলে, ঈশানী, কাঁদে না। কি হয়েছে আমায় বলো। ঈশানী শুধু পাগলের মতো বলে, ও এসেছে, আবার এসেছে। কান্নার দমকে আর কিছু বলতে পারে না। মিথিলা পানি এগিয়ে দেয়, আরহান খাইয়ে দেয় পানি, তারপর ওকে আস্তে আস্তে বলতে বলে। ঈশানী পানি খেয়ে দম নেয়, তারপর একে একে সব বলে। ঈশানীর কান্নার দমক বাড়ে, আরহানের চোখ লালচে হয়। হাত মুষ্টিবদ্ধ করে জড়িয়ে নেয় ঈশানীকে, তারপর বলে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঈশানী আবার পাগলের মতো কান্না করে দিল, বলতে লাগলো, ও বলেছে সব শেষ করে দিবে, ও আবার আসবে, আপনাকেও ছাড়বে না, আবার আসবে। ঈশানীর মুখ হাতের আজলায় নিয়ে কপালে চুমু খায় আরহান। ঈশানী নিমিষেই শান্ত হয়ে যায়। আরহান কাতর কণ্ঠে বলে, এমন করো না প্লিজ, কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি আছি তো কথাটাই কিছু একটা ছিল বোধ হয়। ঈশানী জড়িয়ে ধরলো আরহানকে, আরহানও আগলে নিল। পরক্ষণেই কোলে তুলে নিল ঈশানীকে। মিথিলার দিকে তাকিয়ে বলল, তোমাকে ধন্যবাদ, আসো তোমার বাসায় নামিয়ে দিই। মিথিলার মাথার উপর দিয়ে সব গেলেও কিছু জিজ্ঞেস করলো না এই পরিস্থিতিতে, শুধু বলল, বাহিরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমি যেতে পারবো ভাইয়া। আরহান মিথিলার থেকে বিদায় নিয়ে চলল। ঈশানী গুটিয়ে রইল আরহানের বুকে, না নড়চড় করলো না ছটফট করলো, পড়ে রইল একটি শান্ত শিশুর মতো। ঈশানীকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল, তারপর কপালে একটা গাঢ় চুম্বন আঁকলো। ঈশানী আবেশে চোখ বন্ধ করে নিল। আরহানের করুণ গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঈশানী চোখ খুলল, চোখ বেয়ে পানি পড়ছে। আরহান মুছে দিয়ে বলল, তোমার প্রতিটা চোখের পানির জবাব এই জানোয়ারের বাচ্চাকে দিতে হবে। প্রতিটা আঘাত আমি ওকে ফিরে দেব দ্বিগুণ করে, আই প্রমিস ইউ ঈশানী। ঈশানী ভয়ে কেঁপে উঠল। আরহানের টি শার্ট আঁকড়ে ধরে বলল,
না 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 না, আপনি ওই ধারের কাছেও যাবেন না, আপনাকেও ছাড়বে না বলেছে। আপনি যাবেন না, যাবেন না আপনি, আমায় যেতে যেতে দিব না আমি আপনাকে। আরহান জড়িয়ে নিল ঈশানীকে। আরহানের বুকে পড়েও ঈশানী বিড়বিড় করে যাচ্ছে। আরহান তার মুখে কিছু না বলল, ঈশানীকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল। আগুন চোখে তাকিয়ে সে দৃষ্টি বাহিরে, যেন এই চোখ দিয়েই কাউকেই খুন করে ফেলবে। হাত মুষ্টিবদ্ধ করে নিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের মাঝে প্রাণপণে দৌড়ে যাচ্ছে ঈশানী, কিন্তু রাস্তা যেন ফুরোচ্ছে না। বারবার ঘুরে ফিরে একই জায়গায় এসে আটকে যাচ্ছে। চারদিকে মানব জীবনের কোনো অস্তিত্ব নেই, এ যেন গোলকধাঁধা। ঈশানী ক্লান্ত হয়ে হাঁটুতে দুই হাত রেখে হালকা উবু হয়ে দাঁড়িয়ে পড়ে। জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে থাকে। ঠিক তখনই দূর থেকে একগুচ্ছ ক্ষীণ আলো এসে পড়ে তার মুখের উপর। মুহূর্তেই অন্ধকার ভেদ করে যেন সব কিছু স্থির হয়ে যায়। স্থির অবচল হয়ে পড়ে ঈশানী নিজেও। আলোর ভিতর থেকে বেরিয়ে আসে ভয়ানক এক দানব, যে দেখতে হুবহু মানুষের মতো হলেও আচরণ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ঈশানী ভয়ে আতঙ্কে নিজেকে বাঁচাতে আবার দৌড় দেয়, যেখানে সে শুনতে পায় পিছন থেকে বিশ্রী হাসির শব্দ আর ঝংকার তোলা শব্দগুচ্ছ। ঈশানী প্রাণপথ ছুটে চলেছে, তবু সেই রাক্ষসের দানব লোক আঁকড়ে ধরে ফেলে ঈশানীকে। জোরে চিৎকার দিয়ে ওঠে ঈশানী। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছে, ছেড়ে ছেড়ে শ্বাস বেরোচ্ছে। বুকের হাঁপড় অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। চারপাশে তাকিয়ে বাস্তবতা ও কল্পনার মাধ্যমে পার্থক্য বোঝার চেষ্টা করে। ঈশানী চিৎকার শুনে ছুটে আসে আরহান। ঈশানী আরহানকে দেখে জড়িয়ে ধরে পাগলের মতো বলে, কোথায় চলে গিয়েছিলেন আমায় রেখে? আমাকে নিয়ে যেতে এসেছিল, আমাকে মেরে ফেলবে ও, আবার আবার এসেছিল। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে দেয়। ঈশানী আরহানের বুকের মধ্যেই বিড়বিড় করছে। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেউ নেই এখানে, এটা শুধু তোমার স্বপ্ন ছিল। আমি আছি এখানে, কিচ্ছু হবে না তোমার, শান্ত হও। ঈশানী শান্ত হয় না, সেভাবেই বিড়বিড় করতে থাকে। পরপর দুবার একই ঘটনার শিকার হয়ে ঈশানীর মনে ভয় ঢুকে গেছে। তার অবচেতন মস্তিষ্ক তাকে দুর্বল করে তুলেছে। ঈশানীর চিৎকার শুনে মিনারা বেগম জাহিদ চৌধুরীও উঠে আসেন। জাহিদ চৌধুরী এগিয়ে এসে ঈশানীর মাথায় হাত রাখলে সে চোখ তুলে যায়। জাহিদ চৌধুরী অভয় বাণী দিয়ে বলল, ঈশানী, আমার কথা শোনো। এগুলো তোমার মনের ভয় মা। রনি তো এখনো জেলে, ও কিভাবে আসবে? তুমি অযথা ভয় পাচ্ছ। ঈশানী তাকায়, স্থির অবাক চাহনি শুধায়, জেলে মানে? এটা এটা সত্যি সে এসেছিল, আমি দেখেছি, এটা আমার কল্পনা না, হতেই পারে না। জাহিদ চৌধুরী ভাতিজিকে আগলে নিলেন, তারপর আদুরে হাত বুলিয়ে দিয়ে স্নেহ ভরা কণ্ঠে বললেন, রনি কিভাবে আসবে এখানে বলো? ও তো জেলে, এখনো ওর বেল হয়নি। ও নিজে জেলে পচে মরছে, তোমাকে কিভাবে নিতে আসবে? মনের এসব ভয় ঝেড়ে ফেলো, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না। ঈশানী এবার চমকালো, থমকালো, তারপর অবিশ্বাস চাহনি দিয়ে বলল, না চাচু, ও জেলে নেই, ও বাইরে আছে, কলেজের ওয়াশরুমে। বলতে বলতে আরহানের দিকে তাকালো, তারপর আরহানকে বলল, আপনি তো ছিলেন সেখানে, বলুন না, ওখানে ওই রনি এসেছিল না, বলুন। আরহান নরম করে ঈশানীর হাত ধরলো, তারপর শান্ত স্থির কণ্ঠে বলল, তোমার মনের ভুল ওটা ঈশানী। সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করা হয়েছে, রনিকে কোথাও দেখা যায়নি, না ঢুকতে না বেড়াতে। সবচেয়ে বড় কথা, পুলিশ জানিয়েছে ওকে এখনো মুক্তি দেওয়া হয়নি, ও এখনো জেলে আছে। ঈশানী বিস্ফোরিত নয়নে তাকালো। তার স্পষ্ট মনে আছে ওয়াশরুমের কাহিনী, আর ওইটা রনি ছিল। ঈশানী মানল না, বরং নিজে জোর দিয়ে বলল, বিশ্বাস করুন, ওটা রনি ছিল, ও বলেছে আমায় ধ্বংস করবে, সে সব শেষ করে দেবে। মিনারা বেগম এবার তেতে গেলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, আমার ভাইয়ের ছেলে না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুইও ওর জীবন এভাবে নষ্ট করবি? ছেলেটা এখন জেলে আছে, তবুও সহ্য হচ্ছে না, মিথ্যা অপবাদ দিচ্ছিস। ঈশানী করুণ চোখে তাকালো ছোটমার দিকে। ছোটমা ইতিমধ্যে মুখ ঘুরিয়ে চলে গেছেন, কারণ জাহিদ চৌধুরী ধমকে উঠেছে নিজের সহধর্মিনীকে। ঈশানী আর কিচ্ছু বলল না, একদম চুপ হয়ে গেল। জাহিদ চৌধুরী তার মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে নিজের কক্ষে চলে গেল। ঈশানী নিস্তব্ধ বিমূঢ় হয়ে বসে আছে, তার মাথা ভার হয়ে আছে। মনে হচ্ছে চারপাশ থেকে অদৃশ্যভাবে ভেসে আসছে ছোটমা, অলিভিয়া, রিমি ও রনির কথা। নিজেকে পাগল পাগল লাগলো। ঈশানীর দুহাতে শক্ত করে চেপে ধরলো নিজের কান। আরহান ঈশানীকে আগলে নিল, মুখে কিছু না বলেও নীরবে সান্ত্বনা দিতে লাগলো। ঈশানী করুণ নিরুপায় হয়ে বলল, বিশ্বাস করুন, ওটা রনিই ছিল, আমার মনের ভুল না। আর কথা নাই বিষয়, ভুলে যাও এসব।
রনি আর কখনো তোমার ত্রিসীমানা আসতে পারবে না। ঈশানী শান্ত হলো, কিন্তু মন অশান্ত রয়ে গেল। মনের ভেতর ভয়টা দানা পাকিয়ে যাচ্ছে। বুকের গভীরে জমে থাকা ভয়টা আস্তে আস্তে দানা বাঁধছে, যেন একটা অজানা ঝড় তার ভিতরে ঘুরপাক খাচ্ছে। চোখ তুলে তাকালো আরহানের দিকে। মনে পড়ে গেল রিমির বলা কথাগুলো, অলিভিয়ার ভাঙা কান্না, ছোটমার তিরিক্ষি স্বরে ছুড়ে দেয়া এক একটা কথা। এক মুহূর্তের জন্য ঈশানী নিজেকে পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় উপসর্গ মনে হচ্ছে, যে না থাকলেই সব সমস্যা দূর হয়ে যাবে। বাহিরে সুন্দর থালের মতো চাঁদ উঠেছে। চাঁদের দীপ্তিময় আলোয় ফুটে উঠেছে চারপাশ। বাতাস বয়ে যাচ্ছে ছন্দময় গতিতে। রাস্তায় হলদে স্ট্রিট লাইটের হলদে আলোয় দেখা যাচ্ছে 2-4 জন পথচারী। ব্যালকনির গ্রিল ধরে উদাস চোখে এসবে অবলোকন করছিল আয়রা। চোখে তার উদাসীনতা, বিষণ্ণতা। পিছন থেকে আয়রার কোমর পেঁচিয়ে ধরল ইয়াসিন। হঠাৎ ছোঁয়ায় খানিক কেঁপে উঠল আয়রা। পর মুহূর্তেই নিজের পুরুষের ছোঁয়া চিনতে পেরে আগের ন্যায় শান্ত অবিচল হয়ে দাঁড়িয়ে রইল। ইয়াসিন আয়রার ঘাড়ে নাক ঘষে মাদক কণ্ঠে জিজ্ঞেস করলো, আয়রা বিবি, কি হয়েছে? এভাবে উদাস হয়ে দাঁড়িয়ে আছো কেন? আয়রা ঘুরে ইয়াসিনের সম্মুখে দাঁড়ালো, জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, তারপর নিচু কণ্ঠে বলে, আপনাকে একটা কথা বলার আছে। ইয়াসিন আয়রার উপর দৃষ্টি দেয়। না, মেয়েটার অবস্থা ঠিক নেই, কেমন যেন নার্ভাস লাগছে। এবার ইয়াসিনও দুশ্চিন্তাগ্রস্ত হয়। আয়রা ইয়াসিনকে পেরিয়ে রুমে যায়। পিছু নেয় ইয়াসিন। আয়রা ওয়াশরুম থেকে পিছু নিয়ে এসে সামনে দাঁড়ায়। ইয়াসিনের চোখে প্রশ্ন। আয়রা মাথা নিচু করে নেয়। সেভাবেই পিছন থেকে প্রেগন্যান্সি স্ট্রিপটা বের করে ইয়াসিনের হাতে দেয়। ইয়াসিন নির্বাক বিমূর্ত হয়। মুহূর্তের মাথায় আয়রা অনুভব করে সে শূন্যে ঘুরছে। ইয়াসিন তাকে কোলে নিয়ে পুরো ঘর ঘুরছে। আয়রা ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। সেভাবেই ভয়ার্ত কণ্ঠে বলে, আরে কি করছো? নামাও আমাকে, ভয় করছে আমার।